হ্যালো ভিউয়ার্স, ক্রিয়েটিভ আইটি লিমিটেডের পক্ষ থেকে আমি টিএস রানা আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের টিউটোরিয়াল। আজকে ক্লাসে আমরা দেখব মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর। আমাদের আজকে টপিক হচ্ছে ইলাস্ট্রেটর ক্লাস 4। তো আমরা শুরুতেই আমাদের কোর্স মডিউলটি দেখে আসি যে আমাদের ক্লাস 4-এ কী কী বিষয় আছে। আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট মেশ অ্যান্ড ওভারভিউ অফ গ্রেডিয়েন্ট মেশ। গ্রেডিয়েন্ট মেশ নিয়ে আমরা আলোচনা করব। তারপরে হচ্ছে স্ট্রোক প্যালেট, অর্থাৎ স্ট্রোক প্যালেট নিয়ে আমরা ডিটেল আলোচনা করব। এক্সপ্লেনেশন অফ স্ট্রোক গ্যাপ, স্ট্রোক জয়েন্ট অ্যান্ড স্ট্রোক ড্যাশ গ্যাপ ইত্যাদি ইত্যাদি। এবং আপনাদের উদ্দেশ্যে আমাদের পক্ষ থেকে একটা ক্লাস অ্যাসাইনমেন্ট থাকবে, যেটা হচ্ছে আপনারা ইউটিউব বা অথবা গুগলে সার্চ করে যে মেশের টিউটোরিয়ালগুলো আছে সেই টিউটোরিয়ালগুলো ফলো করবেন এবং সেগুলো দেখে আপনারা চেষ্টা করবেন খুব ভালো কিছু করা যায় কিনা। সেটা হতে পারে কোনো অবজেক্ট ক্রিয়েশন, হতে পারে কোনো লগো ডিজাইন, হোয়াটএভার। আর এছাড়াও আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্রিয়েট ফিল্ম অ্যান্ড ম্যাপ ক্রিয়েশন, অর্থাৎ আমরা যে ফিল্মের যে রোলটা দেখি সেই ফিল্ম রোল আমরা কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা দেখব এবং স্ট্রোক ব্যবহারের মাধ্যমে আমরা ম্যাপ তৈরি করব। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে। ইলাস্ট্রেটর ওপেন করে নিচ্ছি। আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিই যে কোনো সাইজের, অবশ্যই ইঞ্চ। ওকে, তো আমরা দেখব মূলত গ্রেডিয়েন্ট মেশ। তো গ্রেডিয়েন্ট মেশ দেখার আগে আমাদেরকে কিছু বিষয় ক্লিয়ার হতে হবে। গ্রেডিয়েন্ট মেশ কি জিনিস, গ্রেডিয়েন্ট মেশ কিভাবে কাজ করে। আমরা অলরেডি আমাদের প্রিভিয়াস ক্লাসের গ্রেডিয়েন্ট দেখে আসছি। আমরা যদি একটা এক্সাম্পল দেখি, একটা শেপ নিচ্ছি, এর মধ্যে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে দেই, একটা কালারফুল গ্রেডিয়েন্ট দিচ্ছি। তো এই গ্রেডিয়েন্ট আমরা অ্যাপ্লাই করতে পারি যে কোনো অবজেক্টের ক্ষেত্রে। আমাদের জানি গ্রেডিয়েন্টের আমাদের দুইটা টাইপ আছে, লিনিয়ার টাইপ এবং রেডিয়াল টাইপ। এছাড়া যদি আমরা একটি ডিফারেন্ট কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে চাই এগুলোর বাহিরে, সেক্ষেত্রে আমাদেরকে হেল্প করবে গ্রেডিয়েন্ট মেশ। ডিফারেন্ট বলতে আমরা যদি এক্সাম্পল দেখি, তো আমরা একটা শেপ ক্রিয়েট করি, হতে পারে এরকম কিছু একটা। এখন আমি এটার মধ্যে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে যাচ্ছি এবং গ্রেডিয়েন্ট হবে আমার অবজেক্ট যেভাবে আছে ঠিক এইভাবে একটা রাউন্ড শেপের মতো আমার একটা গ্রেডিয়েন্ট হবে। তো আমরা নর্মালি যে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, সরাসরি যে গ্রেডিয়েন্ট টুল আছে, এটার মাধ্যমে আমাদের আসলে ওইভাবে কোনো গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা সম্ভব না। তো সে কাজটা আমরা খুব সহজেই গ্রেডিয়েন্ট মেশ দিয়ে করতে পারি। আমি আগে একটু দেখে নিচ্ছি গ্রেডিয়েন্ট মেশ কীভাবে কাজ করে, তারপরে আমরা ডিটেল আলোচনা যাচ্ছি। আমি এখানে একটা সলিড কালার দিয়ে দিলাম। এবার আমরা গ্রেডিয়েন্টের মাধ্যমে কী করবো, অবজেক্টের যে শেপ, যে কার্ভ আছে, কার্ভ অনুযায়ী আমরা একটা ঠিক মিডল থেকে একটা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করবো। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের মেশ টুলে। গ্রেডিয়েন্টের পাশেই আমাদের মেশ টুল থাকে। মেশ টুল নিয়ে আমরা এখানে একটা মেশ ক্রিয়েট করলাম। এবারে এখানে আমরা একটা গ্রেডিয়েন্ট যে কালার দরকার সেই কালারটা সিলেক্ট করে দিলাম। ওকে, যদি এটাকে আমরা একটু থিকনেসটা কমাতে চাই, সেক্ষেত্রে আমরা প্রয়োজনে আরও একটু ডিফারেন্টভাবে যদি করতে চাই, দুইটা গ্রেডিয়েন্ট লাইন নিলাম, এগুলোকে মূলত মেশ লাইন বলা হয়। আমরা আর একটা মেশ লাইন নিয়ে মাঝে জুম করে নিই। এবার আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। ওকে, তাহলে এই যে একটা গ্রেডিয়েন্টের যে শেপ আসলো, এই শেপটা মূলত আমরা ডিরেক্ট গ্রেডিয়েন্ট থেকে ব্যবহার করতে পারবো না। আমাদেরকে গ্রেডিয়েন্ট মেশ, যেটা আমরা বলি, মেশ টুলের মাধ্যমে এই ধরনের আমাদেরকে গ্রেডিয়েন্ট তৈরি করতে হবে। তো এটা হলো গ্রেডিয়েন্ট মেশের বেসিক। এবারে আমরা দেখব যে গ্রেডিয়েন্ট মেশ কিভাবে কাজ করে।
যদি আমরা গ্রেডিয়েন্ট মেশ কীভাবে কাজ করে সেই বিষয়টা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা যে কোনো ক্ষেত্রে আমরা গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারবো মেশ টুলের মাধ্যমে। আমরা একটা রেক্ট্যাঙ্গেল টুল থেকে দেখি অথবা একটা ইলিপস থেকে দেখি। একবারে একটা ইলিপস টুল নিলাম, এটার মধ্যে আমরা যে কোনো একটা সলিড কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এবার দেখব মূলত গ্রেডিয়েন্ট মেশ কীভাবে কাজ করে। যদি আমরা গ্রেডিয়েন্ট মেশ টুলে যাই, মেশ টুলে গেলাম, এবার আমরা যে পজিশনে ক্লিক করবো ঠিক ওখান থেকে একটা লাইন অটোমেটিক তৈরি হচ্ছে এবং সেখানে আমরা যে কোনো কালার অ্যাপ্লাই করলে সেই কালারটা মূলত আমার অবজেক্টের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। এর আগে যদি আমরা অ্যাপ্লাই করেই দেখি, আমরা এখানে প্রয়োজন যেখানে খুশি জাস্ট ক্লিক করলে আমার মেশ পয়েন্ট তৈরি হচ্ছে। ক্লিক করলাম, আমার অবজেক্ট যেরকম কার্ভ ছিল সেই অনুযায়ী সে একটা কার্ভ অটোমেটিক তৈরি করে ফেললো। এবার আমরা এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন কালার অ্যাপ্লাই করার ফলে আমরা একটা বিষয় খেয়াল করলাম বা বিষয় দেখতে পাচ্ছি, অর্থাৎ আমার যে পয়েন্টে আমার কালার অ্যাপ্লাই ছিল ঠিক সেখান থেকে একদম এডজ বরাবরে অনেক দূর পর্যন্ত কালারটা ছড়িয়ে চলে আসছে। অর্থাৎ গ্রেডিয়েন্ট মেশ যে মেশ পয়েন্টে যখন আমরা কোনো কালার অ্যাপ্লাই করব, সে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যারিয়ার না পাবে, কোনো বাধা না পাবে, ততক্ষণ পর্যন্ত সে তার কালারটাকে ছড়িয়ে যেতে থাকবে। যদি আমরা এখানে একটা পয়েন্ট ক্রিয়েট করি এবং তার মধ্যে যদি আমরা ডিফারেন্ট একটা কালার অ্যাপ্লাই করি, আমরা ঠিক সেই একই বিষয় দেখতে পাচ্ছি। যদি আমরা একটু জুম করে দেখি, আমার পয়েন্ট কিন্তু একটা ব্যারিয়ারের মধ্যে আছে, অর্থাৎ এই পয়েন্টে আমার কালার অ্যাপ্লাই করলাম, বাট তার উপরের দিকে আর একটা পয়েন্ট আছে। সো উপরের দিকটাতে সে দুইটা লাইনের মধ্যেই কালারটা অ্যাপ্লাই হচ্ছে, গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই হচ্ছে, স্মুথ হয়ে যাচ্ছে। কিন্তু নিচের দিকে কোনো ব্যারিয়ার না থাকার কারণে সে তার ভ্যালু অনুযায়ী বা পার্সেন্টেজ অনুযায়ী কালারটাকে স্মুথ করে গ্রেডিয়েন্টের মতো অ্যাপ্লাই করলো। যদি আমরা এই পয়েন্টে কোনো মেশে অ্যাপ্লাই করি, তখন ঠিক আগের মতোই ব্যারিয়ারকে সে ক্রস না করে যতটুকু পর্যন্ত তার এরিয়া ফ্রি আছে তার মধ্যে সে পুরো কালারটাকে অ্যাপ্লাই করে। যদি আমরা এখানে কোনো মেশে অ্যাপ্লাই করি, আগের মতোই কালারটা চলে আসলো। যদি কালারটা চেঞ্জ করতে চাই, আমরা চাইলেই চেঞ্জ করতে পারি। সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কালারটা সিলেক্ট করব সেই কালারটাই মূলত অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। যে পয়েন্টটা দরকার, যেখানে ক্লিক করব সেখানেই থেকেই গ্রেডিয়েন্ট তৈরি হচ্ছে। এবার চাইলে আমরা যদি আমাদের মতো করে কোনো কাস্টমাইজ করতে চাই, আমরা ডিরেক্ট ল্যাসো টুল থেকে কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে আমরা এটাকে মডিফাই করতে পারি। তার আগে দেখব যে আমরা আরও যদি একটু ডিফারেন্টভাবে মেশে অ্যাপ্লাই করতে চাই, ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে চাই, সেটা কীভাবে করতে পারি। আমরা আরেকটা আবার ইলিপস নিচ্ছি। এবার যদি আমরা অবজেক্টে যাই, অবজেক্ট থেকে আমরা এবার ম্যানুয়ালি অপশন থেকে দেখব, মানে অবজেক্ট মেনু থেকে কিভাবে গ্রেডিয়েন্ট মেশে অ্যাপ্লাই করা যায়। অবজেক্ট থেকে ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, আমরা এখানে ক্লিক করলাম, আমাদের একটা গ্রেডিয়েন্ট মেশের টুল যে উইন্ডোটা সেটা চলে আসলো এবং এই অবজেক্টটাকে সে রো কলামে ডিভাইড করার মাধ্যমে মেশ অ্যাপ্লাই করবে। অর্থাৎ আমরা যদি এখানে রো 4 এবং কলাম 4 দিলাম, আমার ইচ্ছে মতো রো কলাম আমরা আমাদের মতো করে পয়েন্ট ক্রিয়েট করতে পারি। প্রিভিউটা অন করে দিচ্ছি। তাহলে কি দেখতে পেলাম, অর্থাৎ আমার রো 4টা, 1 2 3 4 এবং কলামও ঠিক সেভাবে 4টা। এবার এখানে আমাদের একটা অ্যাপিয়ারেন্স আছে যে ফ্ল্যাট টু সেন্টার টু এডজ। ফ্ল্যাট মানে হচ্ছে আমার যে সলিড কালার যেটা থাকবে ঠিক সে ওই কালারটা নিয়েই অ্যাপ্লাই হবে। পরবর্তীতে আমরা প্রত্যেকটা মেশ পয়েন্ট ধরে ধরে আমরা কালারগুলো মডিফাই করতে পারবো। যদি আমরা টু সেন্টার দেখি, টু সেন্টার হচ্ছে ঠিক সেন্টার থেকে সে কালারটাকে সব দিকে ছড়িয়ে দিবে। এক্ষেত্রে বলে রাখি, এখানে বাই ডিফল্ট হোয়াইট কালার, কারণ আমরা জানি ডিফল্ট কালার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। সো আমার অবজেক্টে যে কালার থাক না কেন বাই ডিফল্ট সে হোয়াইট কালারটাকেই সিলেক্ট করে নেবে। টু এডজ হচ্ছে ঠিক এর বিপরীত, অর্থাৎ সেন্টারকে বেস করে এর দিক থেকে সে কালারগুলো আস্তে আস্তে করে ছড়িয়ে নিয়ে আসবে। তো আমরা ফ্ল্যাট রেখেই যদি কাজ করি, ফ্ল্যাট রেখে আমরা কলাম 8 করে দিচ্ছি এবং রো 8 এবং কলাম 8 করে দিলাম। দেন
ওকে, তাহলে এবার আমরা ওকে করে দিচ্ছি। আমরা চাচ্ছি এবার প্রত্যেকটা পয়েন্টকে আমরা ইন্ডিভিজুয়াল আমাদের মতো করে কালার অ্যাপ্লাই করব। যদি আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাই, আমরা প্রত্যেকটা পয়েন্টকে আমরা ধরতে পারি। আমরা যদি জুম করি এবং প্রত্যেকটা পয়েন্টেই ঠিক আমাদের পেন টুলের মতোই আমরা কন্ট্রোল হ্যান্ডেল দেখতে পাচ্ছি। এই কন্ট্রোল হ্যান্ডেলগুলো ধরে ধরে আমরা এটাকে মডিফাই করতে পারি আমাদের মতো করে। প্রত্যেকটা অ্যাঙ্করকে ধরে, প্রত্যেকটা কন্ট্রোল হ্যান্ডেলকে ধরে আমরা যদি চাই এরকমভাবে মডিফাই করতে পারি। এবার এই অ্যাঙ্করটা ধরে আমরা যদি এখানে কোনো কালার অ্যাপ্লাই করি, তাহলে ওই পয়েন্ট থেকে তার ঠিক চতুর্দিকে যে ব্যাপ্তি আছে তার মধ্যে সে কালারটা অ্যাপ্লাই হচ্ছে। যদি এর পরেরটাকে আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, আমরা জাস্ট পয়েন্ট ক্লিক করে তার ভিতরে কালার অ্যাপ্লাই করে দিতে পারি। এভাবে করে মূলত গ্রেডিয়েন্ট মেশটা কাজ করে। যদি এখানে আরো কালার অ্যাপ্লাই করতেন, তাহলে একদম এডজের বর্ডারটাকে সিলেক্ট করে আমরা এখানে যে কালারটা দরকার সেই কালারটা অ্যাপ্লাই করে দিতে পারি। আমরা প্রয়োজনে কোনো এডজকে ধরে সেটাকে মডিফাই করতে পারি, আমরা জানি কন্ট্রোল হ্যান্ডেলের মাধ্যমে। তাহলে আমার অবজেক্টের আকৃতি যেভাবেই হোক না কেন, আমার গ্রেডিয়েন্ট মেশটা ঠিক সেভাবেই অ্যাপ্লাই হবে। এভাবে করে একটা পুরো অবজেক্টের মধ্যে গ্রেডিয়েন্ট মেশ অ্যাপ্লাই করা যায়। আমরা যদি ল্যাসো টুল থেকে কোনো সিলেকশন তৈরি করি, এটা আমরা যদি নিজেদের ল্যাসো টুল থেকে এরকম করে নিজেদের ইচ্ছা মতো কিছু পয়েন্টকে আমরা কোনো কালার অ্যাপ্লাই করতে চাই, তাহলে সিলেকশনের মধ্যে যে অ্যাঙ্করগুলো ছিল সেগুলো এখন সিলেক্টেড। আমরা কোনো মেশ অ্যাপ্লাই করলে ঠিক ওই পয়েন্টগুলোর মধ্যেই এভাবে করেই মেশ অ্যাপ্লাই হচ্ছে। যেহেতু আমাদের বক্সগুলো আকৃতিতে বড়, যার কারণে আমাদের ইফেক্টটা খুব ভালো বোঝা যাচ্ছে না। আমরা চাইলে এর মাঝেও আমরা হরিজন্টালি ভার্টিক্যালি কোনো মেশ লাইন ক্রিয়েট করতে পারবো। অর্থাৎ এবার যদি আমরা এখান থেকে মেশ টুলে যাই, আমাদের টুলবার থেকে মেশ টুলে গিয়ে আমরা মেশ ক্লিক করছি। দেখেন আমরা যখন কোনো ফাঁকা জায়গায় ক্লিক করি, ঠিক তখন হরিজন্টালি এবং ভার্টিক্যালি সে দুইটা লাইন ক্রিয়েট করছে। এই পয়েন্টে একটা হরিজন্টাল লাইন, একটা আর একটা ভার্টিক্যাল লাইন। বাট আমি চাচ্ছি যে ঠিক এই জায়গাতে একটা আমার শুধুমাত্র হরিজন্টাল লাইন তৈরি হবে, বাট এখানে কোনো ভার্টিক্যাল লাইন তৈরি সে করবে না। সো সেক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে, যখন আমরা কোনো হরিজন্টালি কোনো লাইন ক্রিয়েট করব, তখন আমাকে কোনো ভার্টিক্যাল লাইনের উপরেই আমাকে ক্লিকটা করতে হবে। আর যখন আমি কোনো ভার্টিক্যাল লাইন ক্রিয়েট করব, তখন আমাকে কোনো হরিজন্টাল লাইনের উপরে ক্লিক করতে হবে। ঠিক যদি কোনো হরিজন্টাল লাইনের উপর আমার ক্লিকটা হয়, তখনই আমার একটা ভার্টিক্যাল লাইন তৈরি হবে। রাইট। এবং কোনো মেশ পয়েন্টকে বা কোনো লাইনকে যদি আমরা তুলে ফেলতে চাই, আমাদের প্রয়োজন না হয়, তখন অল্টার ধরে সেই লাইনের উপরে ক্লিক করতে হয়। হরিজন্টালি হোক বা ভার্টিক্যালি হোক, অল্টার ধরে যখন আমরা ক্লিক করব, তখনই সেটা চলে যাচ্ছে। আবার ঠিক আগের মতোই যখন আমরা কোনো লাইনের উপরে ক্লিক করব, তখন মেশ অ্যাপ্লাই হবে। তো এই ছিল মূলত মেশের বেসিক বিষয়। এবার আমরা দেখব যে মেশ টুল অ্যাপ্লাই করে কিভাবে কাজ করা যায়। আমরা যদি কিছু এক্সাম্পল দেখি মেশ টুলের, অর্থাৎ এই যে এটা সম্পূর্ণটাই মেশ টুল অ্যাপ্লাই করে তৈরি করা সম্ভব। আমরা যদি গুগলে গিয়ে সার্চ দিই ইলাস্ট্রেটর মেশ টুল ওয়ার্ক, আমরা অনেক এক্সাম্পল পেয়ে যাব, অনেক টিউটোরিয়াল পেয়ে যাব, সেগুলো আমরা ফলো করতে পারি। তো আজকে মূলত আমরা জাস্ট একটা ছোট প্রজেক্ট দেখব যে কিভাবে এটা একটা ভেক্টর, একটা রাস্টার ইমেজ আছে, এটা থেকে আমরা কিভাবে মেশ অ্যাপ্লাই করে এরকম একটা এক্স্যাক্ট ব্যানানা বা কলা যায় বলে আমরা তৈরি করতে পারি। তো আমরা প্রথমে ফাইলটাকে ইলাস্ট্রেটরে নিয়ে যাচ্ছি। সরি, আমরা এগুলো কেটে দিই, এটাও প্রয়োজনে কেটে দিচ্ছি। ফাইলটাকে সিম্পলি ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি, আপনারা চাইলে প্লেস করেও নিতে পারেন। আমরা ক্যানভাসের বাইরে এক জায়গায় আপাতত কাজ করি। ওকে, আমরা প্রথমে এটাকে লক করে দিই।
আমাদেরকে শুরুতে যে কাজটা করতে হবে, পেন টুল দিয়ে সুন্দর করে আগে এটাকে পাথ করে তৈরি করতে হবে। ওকে, তাহলে এবার আমরা পাথ করা শুরু করে দেই পেন টুল থেকে। স্ট্রোকে যে কালারটা আছে লাল কালারে থাক, আমাদের বুঝতে সুবিধা হবে। এভাবে পাথ করে যেতে পারি, এত বড় না করাটাই ভালো হবে। বলেছিলাম আমরা প্রত্যেকটা পার্টকে আলাদা আলাদাভাবে করব। সো আমরা এখান থেকে এটাকে রাউন্ড করে যাচ্ছি। পাথ যত স্মুথ হবে আমাদের গ্রেডিয়েন্ট তত সুন্দরভাবে আমরা অ্যাপ্লাই করতে পারবো। সো পাথ আমরা অবশ্যই চেষ্টা করব যতটুকু আমাদের পারফেকশন নিয়ে আসা যায় পাথের মধ্যে এবং যত স্মুথ করা যায়। আমরা কখনোই পাথে কোনো হার্ড পয়েন্ট রাখবো না, অর্থাৎ যখন অবশ্যই প্রত্যেকটা পয়েন্টে যেন আমাদের দুটো কন্ট্রোল হ্যান্ডেল থাকে। আদারওয়াইজ আমরা যখন মেশে অ্যাপ্লাই করব তখন আমাদের নির্দিষ্ট এরিয়ার বাইরেও গ্রেডিয়েন্টের বা মেশের লাইনগুলো চলে যাওয়ার সম্ভাবনা আছে। সো বিষয়গুলো আমরা একটু ফলো করে কাজ করব। সরি, এখানে যে ক্লিক করার ফলে এই জায়গাটা একটু একটা হার্ড পয়েন্টের মতো চলে আসে। আমরা এটাকে আমাদের স্মুথ টুল দিয়ে এটাকে আমরা স্মুথ করে নিচ্ছি, এই পয়েন্টটাকে শুধুমাত্র। ওকে, ওকে, এবারে আমরা যে আমাদের আলাদা আলাদা যে পার্ট আছে প্রত্যেকটা পার্টকে আমরা আলাদাভাবে পাথ করবো। আমরা এটাকে প্রয়োজনে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিচ্ছি। আমরা এখান থেকে গ্রিন পার্টটুকে একটা পাথে করব, আবার উপরের দিকের এই অংশটুকে আলাদা একটা পাথে করব। এরপরে মেশ অ্যাপ্লাই করলে আমাদের পারফেকশনটা খুব সুন্দর হবে। ওকে, আমাদের এই পার্ট কমপ্লিট। এটাকে আমরা লক করে দিচ্ছি। আমরা আবার এখান থেকে উপরের অংশটুকু আলাদা একটা পাথ করে নিই। এটা আমরা যে একদম অবজেক্টের মতোই হতে হবে ঠিক সেরকমটা না। এক্ষেত্রে আমরা প্রয়োজনে আমাদের মতো করে একটু রাফ পাথ করতে পারি। পিছনের পার্ট ক্লিয়ার। এবার আমরা এটাকে প্রয়োজনে লক করে দিই কন্ট্রোল 2 দিয়ে। এরপরে আমরা এই অংশটুকু করব।
যদি আমরা এরকম রাখি অথবা আমাদের যদি খেয়াল করি যে আমাদের অপশনগুলো যেভাবে আছে, অর্থাৎ এখান থেকে যদি এইভাবেই আমরা কার্ভগুলো নিতে চাই, তাহলে আমরা এইভাবে করে কার্ভ করে আমরা পাথ তৈরি করে নিতে পারি। আমরা এই উপরের পার্টটুকু আলাদা একটা পাথরের মধ্যে নিয়ে আসি। আমাদের পাথ করা কমপ্লিট। এবার আমরা সবগুলি পাথকে আনলক করে দিই Ctrl+2 দিয়ে। শুধুমাত্র আমাদের মেইন যে ইমেজ আছে অর্থাৎ যেটাকে দেখে আমরা ট্রেস করবো সেটাকে আমরা লক করে রাখি Ctrl+2 দিয়ে। এবার আমরা যে কাজটা করব, এবার আমাদের এক একটা পার্ট ধরবো, জাস্ট ধরে ওর যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে অর্থাৎ মেইন ইমেজ থেকে আমরা জাস্ট কালারটাকে পিক করব এবং পিক করে সেটা অ্যাপ্লাই করব প্রত্যেকটা মেশ পয়েন্টে। তো এক্ষেত্রে আমরা যে ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারি, আমরা এই অবজেক্ট যেটা যে অংশটুকু আছে যদি আমরা একটু মুভ করে আলাদাভাবে নিয়ে আসি, এই অংশটুকুকে আমরা একটা ফিল কালার দিয়ে ফিল করে দেব। অবশ্যই সেই কালারটা আমরা ব্যানারের কালারের সাথে আমরা সামঞ্জস্যপূর্ণ করে আমরা জাস্ট স্ট্রোকটাকে নান করে দিচ্ছি। এখানে স্ট্রোকটা নান স্ট্রোকটাকে নান করে দেই এবং ফিলে আমরা জাস্ট যে কালার আছে কালারটাকে পিক করে এখান থেকে একটা কালার দিয়ে দিচ্ছি। ওকে, এবারে আমরা যেটা করব, আমাদের যে মেইন যে ফিল যে অবজেক্ট যেটা আছে এটাকে আমরা সেন্ড টু ব্যাক দিয়ে আমাদের মূল ব্যানানাটাকে আমরা ফ্রন্টে নিয়ে আসব এবং আমরা মেশ পয়েন্ট ক্রিয়েট করে তার মধ্যে কালার অ্যাপ্লাই করব। এবং আমাদেরকে অবশ্যই মেশ টুলের যে আমাদের শর্টকাট যেটা আছে ইউ এবং আই ড্রপারের শর্টকাট হচ্ছে আই, এই দুইটা মনে রাখতে হবে, কারণ বারবার আমাদেরকে একই কাজ করতে হবে। তো সেক্ষেত্রে বারবার টুলসে গিয়ে করতে গেলে আমাদের যথেষ্ট সময় নষ্ট হবে। আমরা মেশ পয়েন্ট থেকে অবজেক্টকে একটা মেশ পয়েন্ট ক্রিয়েট করব, সেখানে আই ড্রপার থেকে কালার পিক করে কালার অ্যাপ্লাই করব। তাহলে আমরা আমাদের কাজটা শুরু করি। আমরা Ctrl+Shift+3 দিয়ে বা সেন্ড টু ব্যাক দিয়ে অবজেক্টটাকে পিছনে নিয়ে যাই। অবজেক্টটাকে ধরে অবজেক্ট অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার অবজেক্ট থেকে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। এবার আমরা মেশ পয়েন্টে চলে যাব, মেশ টুলে ইউ, এখানে মেশ পয়েন্ট ক্রিয়েট করব, জাস্ট আই ড্রপার থেকে কালার পিক করব। আমরা এখানে এসে একটা মেশ পয়েন্ট ক্রিয়েট করি, আই ড্রপার দিয়ে ঠিক এর যে পয়েন্ট আছে কাছাকাছি থেকে একটা কালার পিক করি। দ্যাটস ইট। এবার আমরা শর্টকাটগুলো ইউজ করব, কিবোর্ড থেকে ইউ, আমরা এখানে এসে আর একটা মেশ পয়েন্ট ক্রিয়েট করব, আয়ের মাধ্যমে এখান থেকে একটা কালার পিক করব। আবার ইউ, এখানে এসে একটা মেশ পয়েন্ট ক্রিয়েট করলাম, আই ড্রপার থেকে কালার পিক করলাম। আবার ইউ, এখানে এসে একটা মেশ পয়েন্ট ক্রিয়েট করব, আই ড্রপার থেকে কালার পিক করব। একইভাবে মেশ টুল থেকে ইউ, এখানে এসে একটা মেশ পয়েন্ট ক্রিয়েট করব, আই ড্রপার থেকে একটা কালার পিক করব। তাহলে মোটামুটিভাবে আমাদের ফ্রন্টের সাইড আমাদের ক্লিয়ার। আমরা এখানে একটু ভেরিয়েশন দেখতে পাচ্ছি, আমরা মেশ টুল থেকে এখানে একটা মেশ পয়েন্ট ক্রিয়েট করতে পারি, আই ড্রপার থেকে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিতে পারি। আবার মেশ টুল থেকে একটা এই পজিশন আমরা একটা মেশ পয়েন্ট নেই, আই ড্রপার থেকে একটা কালার পিক করে দিচ্ছি। ব্যাস, আমাদের ফ্রন্ট পার্টের কাজ শেষ। আমরা যদি অ্যারেঞ্জ থেকে এটাকে সেন্ড টু ফ্রন্ট করি, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, আমরা দেখতে পাচ্ছি আমাদের মেশ পয়েন্ট ক্রিয়েট হয়ে মোটামুটি একটা শেপ চলে আসছে। ঠিক এভাবে যদি আমরা প্রত্যেকটা পার্ট আলাদা আলাদাভাবে করতে পারি তাহলে আমাদের কাজ কমপ্লিট। আমরা আবার এটাকে সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। আমরা মেশ পয়েন্টে চলে যাচ্ছি অথবা ইউ, আমরা ঠিক এখানেই একটা পয়েন্ট নিচ্ছি, আই ড্রপার থেকে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। আবার একটা পয়েন্ট নিচ্ছি, আই ড্রপার থেকে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি। পয়েন্ট, আই ড্রপার থেকে কালার পিক। আমাদের
আমাদের ফ্রন্টের কাজ কমপ্লিট। আমরা এবার দেখতে পাচ্ছি আমাদের মোটামুটি ভাবে একটা স্ট্রাকচার ভেক্টরের তৈরি হয়ে আসছে। এবার আমরা আমাদের সেকেন্ড পার্টের কাজ করব। এই অংশটুকুকে সিলেক্ট করব, ঠিক আগের মতোই মেশ পয়েন্ট ক্রিয়েট করে কালার অ্যাপ্লাই, আইড্রপার মেশ পয়েন্ট অবজেক্টটাকে সিলেক্ট করে নিই। এখানে মেশ অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার স্ট্রোকটা অ্যানাবল আছে এবং ফিল কালার নান। সো আমাকে অবশ্যই স্ট্রোক কালারটাকে নান করে দিতে হবে এবং ফিলে আমরা যে গ্রিন কালারটা আছে এটাই কালার পিক করে গ্রিনটা দিয়ে দিলাম। আগের মতোই আমরা অবজেক্টটাকে সেন্ড টু ব্যাক করে দিব, মেশ টুল থেকে পয়েন্ট ক্রিয়েট করব আর তার মধ্যে কালার অ্যাপ্লাই করব। কমপ্লিট। যদি আমরা ফ্রন্টে নিয়ে আসি, দেখতে পাচ্ছি আমাদের এই পার্টের অংশটুকু ক্লিয়ার। আমরা এবার এডসের এরিয়াটাকে এভাবে ধরে ধরে প্রত্যেকটা পাথকে, এই কাজটা আমরা প্রয়োজনে আমরা ল্যাসো টুল থেকেও ফ্রি হ্যান্ডে সিলেকশন করতে পারি। জানি যে ল্যাসো টুল থেকে আমরা ফ্রি হ্যান্ড সিলেকশন তৈরি হয়। জাস্ট এই বাহিরের পয়েন্টগুলো নিয়ে আমরা ইয়েলো কালারটাকে আইড্রপার দিয়ে পিক করে অ্যাপ্লাই করে দিচ্ছি। যদি আমরা আরও কিছু গ্রেডিয়েন্ট আমাদের সিলেকশনের মধ্যে নিতে চাই, তাহলে আমরা আবার ল্যাসো টুল থেকে ধরে অবজেক্টের এই পাথগুলো ল্যাসো টুল থেকে আমরা এখান থেকে আরও কিছু অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করে নিচ্ছি, আইড্রপার দিয়ে কালার পিক করে দিচ্ছি। ওকে, আমাদের এই পার্টও মোটামুটিভাবে কমপ্লিট। আমরা এবারে আমাদের এই পার্টের কাজটুকু করব। সিলেক্ট করলাম, স্ট্রোককে আমরা নান করে দিচ্ছি, ফিলে আমরা এখান থেকে একটা কালারকে পিক করে ফিল কালার করে দিচ্ছি। এবার আগের মতোই কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ব্যাক সেন্টার ব্যাক করে দিলাম। জাস্ট প্রত্যেকটা জায়গায় এখন আমরা মেশ পয়েন্ট ক্রিয়েট করব, তার মধ্যে কালার অ্যাপ্লাই করব। এটা আমরা ইচ্ছা মতো করে যাচ্ছি, কারণ একদম অবজেক্টের মতো এটা এরকমভাবে না করলেও আমাদের কোনো প্রবলেম হবে না। আমাদের এই পার্টের কাজও কমপ্লিট। আমরা কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ফ্রন্টে নিয়ে আসতে পারি। এবার আমরা এটাকে যদি স্মুথ ব্লেন্ডিং করে দিতে চাই, সেক্ষেত্রে আমরা সিলেক্ট করে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো ধরে ধরে আমরা কাজ করতে পারি। আমরা ল্যাসো টুল থেকে এডজের অ্যাঙ্কর পয়েন্টগুলোকে আমরা সিলেক্ট করি, আইড্রপার দিয়ে এখান থেকে কালার পিক করে দিচ্ছি। আবার ল্যাসো টুল থেকে সিলেক্ট করে নিই, ল্যাসো টুল থেকে আবার কিছু অ্যাঙ্করকে আমরা সিলেক্ট করি, আইড্রপার থেকে এখানের একটা কালার পিক করে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের ফ্রন্ট পার্ট, পিছনের দিকটা আমাদের কমপ্লিট। এবার আমরা ফ্রন্টের কাজটুকু করি। আমরা এই পার্টটাকে সিলেক্ট করলাম, স্ট্রোকটাকে নান করে স্ট্রোকটাকে নান করে ফিলটা নিয়ে আসলাম। ফিলে আমরা একটা কালার পিক করব, আইড্রপার থেকে এখান থেকে একটা কালার পিক করি গ্রিন করে নিলাম। এবার আগের মতোই সিলেক্ট করে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে সেন্টার ব্যাক করে দেব। এবার জাস্ট এখান থেকে আমরা কালার পিক করব এবং মেশ পয়েন্ট অ্যাপ্লাই করব। আমরা প্রয়োজনে শুধুমাত্র মেশ পয়েন্ট ক্রিয়েট করে তারপরে ডিরেক্ট সিলেকশন টুল থেকে ধরে ধরেও আমরা কালার অ্যাপ্লাই করতে পারি।
mesh point, color apply, mesh point, color apply, mesh point, color apply, mesh point, color apply, আবার mesh point, আবার color apply। আমাদের কাজ শেষ। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে ফ্রন্টে নিয়ে আসি। এবার যেটা হচ্ছে আমাদের এই এরিয়াগুলোকে আমরা কি করব, ইয়েলো কালার দিয়ে ফিল করব। তাহলে আমরা এটাকে সিলেক্ট করে ডিরেক্ট সিলেকশন টুল অথবা ল্যাসো টুল থেকে আমরা এখান থেকে কিছু এরিয়া নিজেদের মতো করে সিলেক্ট করি, একদম ফ্রি হ্যান্ড এরকম ভাবে করে জাস্ট আইড্রপার দিয়ে কালারটা পিক করে দিচ্ছি। আবার এটাকে সিলেক্ট করলাম, আইড্রপার ল্যাসো টুল দিয়ে আবার আমরা কিছু পাথকে সিলেক্ট করি, আইড্রপার দিয়ে কালার পিক করে দিচ্ছি। আবার এটার কিছু অংশকে সিলেক্ট করব, এই এরিয়াগুলোকে আইড্রপার দিয়ে কালার পিক করে দিচ্ছি। আবার ল্যাসো টুল দিয়ে সিলেক্ট করলাম, আইড্রপার দিয়ে কালার পিক করে দিচ্ছি। এতে করে আমাদের যে প্রবলেম দেখতে পাচ্ছে, পাথ একটু ভিতর থেকে বাহির থেকে হওয়ার কারণে এখান থেকে অবজেক্টের পিছনের অবজেক্টের কিছু অংশ দেখা যাচ্ছে। সো এটাকে আমরা পেন টুল থেকে ধরে এটাকে আমরা মডিফাই করতে পারি। পেন টুল থেকে একটা নির্দিষ্ট অ্যাঙ্করকে ধরে এটাকে আমরা মডিফাই করে নিচের দিকে নামিয়ে দিতে পারি। এই জায়গাতেও একই অবস্থা। সো এটাকে আমরা নিচের দিকে ড্রাগ টেনে নিচের দিকে নিয়ে আসি। এক্সাক্ট অ্যাঙ্কর পয়েন্টটা পাচ্ছি না। আমরা প্রয়োজনে নিচের পাথের অংশটুকু আমরা এখান থেকে বাড়িয়ে দিতে পারি, যেহেতু উপরেরটার থেকে আমরা পয়েন্ট ধরতে পারছি না। সো আমরা এবারে আমরা এটাকে আরো স্মুথ করার জন্য এখান থেকে আরো কিছু অংশকে ডাইরেক্ট সরাসরি ল্যাসো টুল থেকে সিলেক্ট করে এভাবে আইড্রপার দিয়ে কালার পিক করে দিচ্ছি। এই জায়গাটাও ঠিক সেম, ল্যাসো টুল থেকে কিছু সিলেকশন তৈরি করে আইড্রপার দিয়ে কালার পিক করে দিচ্ছি। এই জায়গাতেও একইভাবে ল্যাসো টুল দিয়ে সিলেকশন করে আইড্রপার দিয়ে কালার পিক করে দিচ্ছি। এবারে আমাদের একদম টপ পার্ট আগের মতোই, স্ট্রোক আমরা নান করে দিচ্ছি। ফিলে আমরা এখান থেকে একটা কালার পিক করে দিচ্ছি এবং এখন আগের মতোই মেশ পয়েন্ট ক্রিয়েট করব। এটাকে তার আগে থার্ড ব্র্যাকেট দিয়ে পিছনে নিয়ে যাই। এই সমস্ত কাজ করার ক্ষেত্রে আমরা প্রয়োজনে মেশ পয়েন্ট ক্রিয়েট করেও করতে পারি। ধরে নিচ্ছি আমরা কিছু মেশ পয়েন্ট ক্রিয়েট করে রাখি। এবার আমরা ল্যাসো টুল দিয়ে কিছু এরিয়া সিলেক্ট করব, আইড্রপার দিয়ে কালার পিক করব। আবার ল্যাসো টুল দিয়ে কিছু পয়েন্ট সিলেক্ট করব, আইড্রপার দিয়ে কালার পিক করব। ল্যাসো থেকে সিলেক্ট করলাম, আইড্রপার থেকে কালার পিক।
ইমেজটাকে লক করে দিই যাতে আমাদের ঝামেলা না হয়। সিলেক্ট, লাসো টুল থেকে কিছু অ্যাঙ্কর সিলেক্ট, হাইড্রোপার থেকে কালার পিক। ফ্রন্টে নিয়ে আসি। এটাকে যদি আমরা একদম স্মুথ করতে চাই সেক্ষেত্রে আবার আগের মতোই লাসো টুল থেকে এই বাহিরের পয়েন্টগুলো অ্যাঙ্করগুলোকে আমরা সিলেক্ট করে ধরতে পারি। হাইড্রোপার থেকে এখান থেকে কালার পিক করে দিচ্ছি। এরপরে আমরা পুরো অবজেক্টটাকে সিলেক্ট করে একটু লক করা আছে, Ctrl+2 দিয়ে পুরোটাকে আনলক করে মেইন ইমেজটাকে Ctrl+2 দিয়ে লক করলাম। সবগুলোকে সিলেক্ট করে আমরা ড্র্যাগ করে নিচের দিকে নামিয়ে দিতে পারি। মেশ টুল অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা আসলে মূলত একটা রাস্টার অবজেক্ট থেকে আমরা একটা ভেক্টর অবজেক্টকে তৈরি করতে পারি মেশ টুল অ্যাপ্লাইয়ের মাধ্যমে, এবং বিভিন্ন ইলাস্ট্রেশন করার ক্ষেত্রে মেশ টুলটা খুবই ব্যবহার হয় এবং লোগোতে মেশ টুলের প্রচুর ব্যবহার আছে। ফাইলটাকে সেভ করে দিই। তাহলে আমাদের মেশ টুল ক্লিয়ার। এবারে আমরা দেখব স্ট্রোক। স্ট্রোক কি এবং স্ট্রোক কিভাবে কাজ করে। স্ট্রোক দেখার জন্য আমরা একটা যদি স্বাভাবিকভাবে একটা লাইন ক্রিয়েট করি পেন টুল থেকে, এটা মূলত একটা ফিল কালার আছে, আমরা ফিলটাকে যদি স্ট্রোকে কনভার্ট করে নিই, এখন এটা স্ট্রোক দেখতে পাচ্ছি। মূলত লাইন স্ট্রোক হচ্ছে লাইনের কালারটাকে আমরা কীভাবে কালার কতটুকু চেঞ্জ করব বা কালারটাকে কীভাবে মডিফাই করতে পারি সেটা আমরা স্ট্রোক থেকে করতে পারি। তো আমাদের অপশন বারে আমরা স্ট্রোক প্যালেট পাই। মূলত এখানে স্ট্রোকের অল্প কিছু অপশন থাকে, বাকিগুলো আমাদের উইন্ডো থেকে স্ট্রোক প্যালেট ওপেন করে নিতে হয়। যদি আমরা এখান থেকে কিছু বিষয়ে ক্লিয়ার হয়ে নেই আগেই, স্ট্রোক আমরা স্ট্রোকের পয়েন্টগুলো ও স্ট্রোকের ওয়েট যেটাকে আমরা বলি, ওয়েট যত বাড়াচ্ছি আমাদের স্ট্রোকটা ততই এর ওয়েট বাড়তে থাকবে, অর্থাৎ স্ট্রোক মোটা হবে। এরপরে স্ট্রোকের কিছু ইউনিফর্ম আছে, অর্থাৎ স্ট্রোকটা দেখতে কীরকম হবে। যদি আমরা এগুলো একটু প্রোফাইলগুলো ইউনিফর্ম প্রোফাইলগুলো চেঞ্জ করি, আমরা দেখব যে এক এক ইউনিফর্মে এক একটা রকম স্ট্রোক ইফেক্ট আসে। তাহলে এই ইউনিফর্মগুলো চেঞ্জ, তো এভাবে ইউনিফর্মগুলো চেঞ্জ করে করে মূলত বিভিন্ন স্ট্রোকে বিভিন্ন ডিজাইন তৈরি করা সম্ভব। এক একটি ইউনিফর্মে এক এক রকম ইফেক্ট তৈরি হয়, এগুলো আমরা অ্যাপ্লাই করলে বুঝতে পারবো যে কোন ইউনিফর্মে কোন ধরনের ইফেক্ট চলে আসবে। তো আমরা চাইলে এরকম ইউনিফর্মগুলো চেঞ্জ করে করে বিভিন্ন ধরনের এরকম ডিজাইন আমরা তৈরি করতে পারি। আর যদি একদম ফ্ল্যাট দরকার হয় সেক্ষেত্রে আমরা ফ্ল্যাট ইউনিফর্ম ইউজ করতে পারি। তো এটা হচ্ছে আমাদের স্ট্রোকের বেসিক বিষয়। এছাড়াও আমরা যদি আমাদের স্ট্রোক প্যালেটে যাই, তখন আমরা স্ট্রোকের ডিটেলস অনেক কিছুই পাবো। তো আমরা স্ট্রোকের প্যালেটে যাচ্ছি, আমরা উইন্ডো থেকে স্ট্রোক, এখানে আমি যদি স্ট্রোকের এই অ্যারোতে ক্লিক করি তখন মোর অপশনসগুলো চলে আসবে। এগুলো হচ্ছে মূলত স্ট্রোকের অপশন। এবার আমরা একটা স্টেপ বাই স্টেপ একটা করে দেখব। আমরা যদি একটা অবজেক্ট নিই, এটাকে আমরা একটা ফিল কালারও দিয়ে দিই। তো এবার আমরা স্ট্রোকটা দেখি, স্ট্রোকে কি কি অপশন আছে। স্ট্রোক প্যালেট, স্ট্রোক প্যালেট আমাদের প্রথমে আছে উইথ আমরা জানি যে স্ট্রোকের থিকনেসটাকে কন্ট্রোল করে কতটুকু মোটা হবে বা চিকন হবে।
এরপরে আছে আমাদের স্ট্রোক ক্যাপ। তো এই অবজেক্টের ক্ষেত্রে আমরা স্ট্রোক ক্যাপটা বুঝতে পারবো না, কারণ এটা একটা ক্লোজ পাথ। আমরা যদি স্ট্রোক ক্যাপটা বোঝার জন্য আমরা পাশাপাশি একটা শেপ ক্রিয়েট, একটা লাইন ক্রিয়েট করে রাখি। ওকে, এটার ফিল কালারটাকে আমরা নান করে দিচ্ছি। যদি আমরা স্ট্রোক ক্যাপ বলতে যেটা বুঝি, স্ট্রোকের যে জয়েন্টের যে প্রত্যেকটা পয়েন্ট আছে, এই দুইটা কর্নার, দুইটা হেড কীরকম হবে। অর্থাৎ যদি আমরা স্ট্রোক ক্যাপ ফ্ল্যাট আছে, যদি আমরা এখান থেকে বাট ক্যাপ দিই বা রাউন্ড ক্যাপ দিই, তখন যেটা হচ্ছে জাস্ট দুইটা পয়েন্ট মাথাগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে। যদি আমরা এখান থেকে প্রজেক্টিং ক্যাপ দিই, তখন সেটা ফ্ল্যাট হচ্ছে। তাহলে আমাদের বাট ক্যাপ এবং ফ্ল্যাট প্রজেক্টিং ক্যাপের মধ্যে পার্থক্য, বাট ক্যাপ হচ্ছে ঠিক আমার যেখানে অ্যাঙ্কর পয়েন্ট ছিল বা পাথের যেখানে শেষ, একদম ওই বরাবরই আমার পাতটা স্ট্রোকের মাথা হেডটা কন্টিনিউ করবে। আর প্রজেক্টিং ক্যাপ হচ্ছে ঠিক সেটা থেকে আরও কিছুটা একটু বাইরের দিকে সে বাড়তি চলে আসবে। ওকে, এরপরে আছে আমাদের স্ট্রোকের কর্নার। সো এখান থেকে আমরা কর্নারটা বুঝতে পারবো না, কর্নারটা বোঝার জন্য আমরা আরেকটা পাথ নিয়েছি, আমরা কিছু কর্নার ক্রিয়েট করি। এখানে অনেকগুলো কর্নার দেখতে পাচ্ছি, 1 2 3 4 অনেকগুলো কর্নার। এখন এই কর্নারগুলো কীরকম হবে, কর্নারগুলো একদম কর্নার থাকবে নাকি রাউন্ডেড হবে নাকি বেভেল টাইপের হবে, এই বিষয়টাই মূলত এই কর্নার থেকে আমরা কন্ট্রোল করে থাকি। যদি রাউন্ডেড কর্নার করতে চাই তাহলে কর্নারের জয়েন্টগুলো রাউন্ডেড হচ্ছে, যদি বেভেল করতে চাই সেক্ষেত্রে যে ফ্ল্যাট কাটার মতো বেভেল মনে হচ্ছে। এরপর আছে অ্যালাইন স্ট্রোক। যদি আমরা অ্যালাইন স্ট্রোক দেখার জন্য এই অবজেক্ট সিলেক্ট করি, কোনো ওপেন পাথে মূলত অ্যালাইন স্ট্রোকটা অ্যাপ্লাই হয় না। যদি আমরা খেয়াল করি, পাথ যেহেতু ওপেন আছে, সো এখানে অ্যালাইন শুধুমাত্র সেন্টার দেখাচ্ছে। এটার ক্ষেত্রেও ঠিকই একই, বাট যখন ক্লোজ পাথ থাকে, ক্লোজ পাথে আমরা স্ট্রোকের অ্যালাইন করতে পারি। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, আমাদের লাইন যেখানে আছে, ঠিক যেহেতু আমার অ্যালাইন আছে স্ট্রোকস টু সেন্টার, মানে হচ্ছে এটা সেন্টারে অ্যালাইনমেন্ট করা আছে। আমরা দেখতে পাচ্ছি যে আমার লাইনটা মূলত সেন্টারে। যদি আমরা অ্যালাইন স্ট্রোক ইনসাইড দিই, তখন আমার সেন্টার থেকে লাইন বর্ডার থেকে সেটা ভিতরের দিকে স্ট্রোক হবে, আউটসাইড দিলে সেটা বাইরের দিকে হচ্ছে। এটাই হচ্ছে মূলত আমাদের অ্যালাইনমেন্টের কাজ স্ট্রোকের ক্ষেত্রে। এরপর আছে আমাদের ড্যাশ লাইন। ড্যাশ লাইন হচ্ছে, আমরা যদি এই শেপের ক্ষেত্রে এই শেপের কথাই বলি, এটা সিলেক্ট করে ড্যাশ লাইনটা অন করে দিচ্ছি। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রে এরকম অনেক স্ট্রোক বা পাথ দেখি ড্যাশ লাইন, লাইনগুলো ডট 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 ডটেড অনেক লাইন থাকে। এই কাজগুলো আমরা এই ড্যাশ লাইন কন্ট্রোলের মাধ্যমে করতে পারি। মানে এখানে ড্যাশ লাইন আমরা ড্যাশ দিচ্ছি 3 পয়েন্ট এবং এর মাঝের গ্যাপটা হবে 2 পয়েন্ট। এবং স্ট্রাকচার মোটা থাকার কারণে এটা মূলত বোঝা যাচ্ছে না। যদি এটাকে কমিয়ে দেই, সেক্ষেত্রে অনেক চিকন থাকলে সেটা বোঝা যাচ্ছে। আমরা এটাকে প্রয়োজন ড্যাশ গ্যাপটা একটু বাড়িয়ে দিচ্ছি, 5 করে দিচ্ছি, এবং গ্যাপটা আমরা প্রয়োজনে 5 করে দিচ্ছি। এবার বোঝা যাচ্ছে মূলত যে আমাদের লাইনটা, এই যে ড্যাশ গ্যাপ তৈরি হচ্ছে, অর্থাৎ ড্যাশ হচ্ছে আমাদের ব্লক এরিয়াটা এবং গ্যাপ হচ্ছে এর মাঝের গ্যাপটা। যদি আমরা গ্যাপটা 10 করে দিই, তাহলে কী হবে, মাঝের গ্যাপগুলো আমাদের ডাবল হয়ে যাচ্ছে। এবং এক্ষেত্রে আমাদের যে ক্যাপগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি, একটা বাট ক্যাপ আছে, আমরা প্রজেক্ট রাউন্ডেড ক্যাপ দিই, তখন কী হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টগুলো, প্রত্যেকটা ড্যাশগুলো রাউন্ডেড হয়ে যাচ্ছে। প্রজেক্টিং দিলেও ঠিকই হয়, বাট প্রজেক্টের যেহেতু তার নির্দিষ্ট এরিয়া থেকে একটু বাড়তি হয়, যার কারণে কী হচ্ছে, এখানে গ্যাপগুলো মিশে মিশে মনে হচ্ছে যেটা একটু ফেটে আসছে বা এরকম কিছু একটা মনে হচ্ছে। তো এগুলো অ্যাপ্লাই করে করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইনে আসলে মূলত এগুলো অ্যাপ্লাই হয়। এভাবে করে আমরা সর্বোচ্চ 6টা পর্যন্ত ড্যাশ গ্যাপ 6টা স্টাইলে করতে পারি। অর্থাৎ এই 5 10 আমরা এরপরে দিচ্ছি 4 2, তাহলে কি হচ্ছে, 5 10 এর পরে আবার মাঝে একটা এক্সট্রা করে গ্যাপ তৈরি হচ্ছে। 4 2 না দিয়ে আমরা যদি 4 4 দিই, 4 8 দিতে পারি। 4 8 দেওয়ার ফলে কি হচ্ছে, 5 10 এর পরে মাঝে এসে আবার ছোট ছোট হয়ে যাচ্ছে। তো এইভাবে করে সর্বোচ্চ 6টা পর্যন্ত ড্যাশ গ্যাপ, ড্যাশ লাইন ক্রিয়েট করা সম্ভব। এরপর কিছু অ্যারো হেডস আছে, অর্থাৎ এই ড্যাশ গ্যাপগুলোর অ্যারো হেডগুলো কীরকম হবে। যদি কোনো অ্যারো সিম্বল দিতে চাই, তাহলে এরকম অ্যারো সিম্বল আমরা সেট করতে পারি, এবং সেটাও আমরা অ্যালাইনমেন্টও করতে পারি এখান থেকে। আগের মতো আমাদের এখানে সেই প্রোফাইলটা আছে, যেটা আমরা ইউনিফর্ম বলে থাকি। সো
সো এই কাজগুলো আমরা স্ট্রোক থেকে আমরা এরকমভাবে বিভিন্ন কাজ করতেই পারি। এবার দেখব এই স্ট্রোক ট্রিক্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা কিভাবে একটা ফিল্ম রিল তৈরি করতে পারি। খুবই সহজ একটা ট্রিক্স অ্যাপ্লাইয়ের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। তো এবারে মূলত আমরা দেখব যে ড্যাশ গ্যাপ অ্যাপ্লাই করার মাধ্যমে কিভাবে একটা ফিল্ম রোল তৈরি করা যায়। এজন্য আমরা খুবই সিম্পল একটা পেন টুল থেকে লাইন ক্রিয়েট করে নিচ্ছি এবং এটা করার জন্য আমরা জাস্ট একটা খুবই সহজ একটা ট্রিক্স অ্যাপ্লাই করব। লাইন নিলাম, আমাদের যে ট্রিক্সটা সেটা হচ্ছে আমাদের উইথ থাকবে 100 পয়েন্ট এবং আমাদের কালার থাকবে প্রথমে ব্ল্যাক। অর্থাৎ আমরা যখন লাইনটা নিয়েছি, লাইন নেওয়ার পরে এর কালারটা হচ্ছে ব্ল্যাক এবং এর উইথ থাকবে 100 পিটি এবং অন্য যেগুলো আছে কোনো কিছুই মানে ড্যাশ লাইন অন থাকবে না, সব কিছু 0 লেভেলে থাকবে। ওকে, এরপর আমরা জানি পেস্ট ইন ফ্রন্ট করা, যে কোনো অবজেক্টকে কপি করে পেস্ট ইন ফ্রন্ট করলে সেটা ফ্রন্টেই পেস্ট হয়। তো আমরা সেই বিষয়টাই অ্যাপ্লাই করব। অবজেক্ট এডিট থেকে পেস্ট ইন ফ্রন্ট কপি করা ছিল না, যার কারণে প্রবলেমটা হলো। আমরা Ctrl+C দিয়ে কপি করে নিই এবং Ctrl+F দিয়ে পেস্ট করে নিই। পেস্ট করে এবার আমরা যে ট্রিক্সটা করব সেটা হচ্ছে উইথকে আমরা 10 পয়েন্ট কমিয়ে দিচ্ছি, 90 করে দিলাম এবং এর কালারটাকে আমরা হোয়াইট করে দিচ্ছি এবং আমরা স্ট্রোক থেকে এখানে ড্যাশ লাইন অ্যাপ্লাই করলাম 6 পয়েন্ট বাই 6 পয়েন্ট। ওকে, আমাদের এই স্টেপের কাজ কমপ্লিট। আমরা এখান থেকে এর অ্যালাইনমেন্টটাকেও কন্ট্রোল করতে পারি। অ্যালাইনমেন্টটা কন্ট্রোল করলে দেখতে পাচ্ছি আমার উপরে যে গ্যাপটা আছে, নিচে গ্যাপ আছে, এটা সমান নেই। সো এটা এক্স্যাক্ট ওয়েতে আছে। আমরা এটাকে কন্ট্রোল মানে মডিফাই করে আমরা অ্যাডজাস্টিং করব, অ্যালাইনমেন্ট করে নেব। এখন দেখতে পাচ্ছি উপরে নিচে সব দিকেই সমান গ্যাপ আছে। আমরা আবার আগের মতোই Ctrl+C Ctrl+F, আমরা এবার উইথটাকে 80% করে দিচ্ছি, ড্যাশ লাইনটা তুলে দিলাম এবং কালারটাকে আমরা এখান থেকে ব্ল্যাক করে দিচ্ছি। থার্ড স্টেপ কমপ্লিট। আমরা আগের মতোই আবার Ctrl+C Ctrl+F দিয়ে এটা ফ্রন্টে পেস্ট করলাম। আমরা এবার কালারটাকে হোয়াইট করে দিচ্ছি। স্ট্রোকে গিয়ে এর উইথকে আমরা 70 করে দিচ্ছি, ড্যাশ লাইনটা অন করে 72 এবং গ্যাপটা আমরা 6 পয়েন্ট করে দিচ্ছি। অবশ্যই আমাদের অ্যালাইনমেন্টটা ফিট থাকবে কর্নারের সাথে, তাহলে আমাদের ফিল্ম রোল তৈরি। অর্থাৎ মাত্র 4টা স্টেপ বা 4টা টিপস ফলো করার মাধ্যমে আমরা একটা ফিল্ম রোল তৈরি করতে পারি। সেভ করলাম। এবারে আমরা দেখব যে আমরা যদি কিছু এক্সাম্পল দেখি, ম্যাপ, মূলত এটা হচ্ছে হোমওয়ার্ক থাকবে যে ম্যাপ কিভাবে তৈরি করা যায় স্ট্রোক অ্যাপ্লাইয়ের মাধ্যমে। তার আগে আমরা যদি ম্যাপ দেখে আসি গুগল থেকে, বাংলাদেশ ম্যাপ, আমরা যদি দেখি এই যে ম্যাপের মধ্যে সাধারণত যেটা থাকে, প্রত্যেকটা ডিভিশনকে আলাদা আলাদা ডট বা লাইন দিয়ে ডিভাইড করা থাকে। আবার প্রত্যেকটা ডিভিশন টু ডিভিশনের মধ্যে যে ভিতরে ইনার এরিয়াগুলো আলাদা লাইন থাকে এবং প্রত্যেকটা এরিয়াতে আলাদা আলাদা কালার থাকে। সেটাই হচ্ছে আপনাদের মূলত হোমওয়ার্ক থাকবে যে স্ট্রোক অ্যাপ্লাই মানে ট্রিক্স অ্যাপ্লাই করে, ড্যাশ গ্যাপ ট্রিক্স অ্যাপ্লাই করে কীভাবে এরকম প্রত্যেকটা ডিভিশনকে আলাদা আলাদাভাবে ডিভাইড করা যায়। আশা করি সবার টিউটোরিয়ালটি ভালো লেগেছে। সবাইকে আবারও ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি টিএস রানা, ভালো থাকবেন।